এই পাশে রাস্তা আছে, হাঁটুন, হাঁটতে হবে আপনাকে, না হাঁটলে হবে না। এই জায়গায় কত কত জায়গায় স্ট্রিক থাকতেই হবে। তারপরে এইটা যদি আমরা না স্ট্রিক যদি হই, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে পেশেন্ট অনুপাতে আমরা এরকম তাকে বলবো, আর যে লোকটা লেবার করে, কায়িক পরিশ্রম করে, তাকে কি বলবো তুমি হাঁটো? না, তাকে বলবো না। তাহলে ওপেন এয়ারে হাঁটার অ্যাডভাইসটা কে দিচ্ছেন? হ্যানিম্যান দিয়েছেন। আর আমরা এখন কি বলি, মডার্ন সব ওপেন এয়ারে হাঁটতে বলেছে, তার মর্নিং ওয়াকের কথা বলছি। মর্নিং ওয়াক কথাটা হ্যানিম্যান ওইভাবে বলার নেই, রিচার্ড হেলও দেখেছি ওপেন এয়ারের কথাটাই বলেছে। অ্যাকচুয়ালি ওপেন এয়ারটাই তো দরকার। এই যে হাঁটাটা, এই যে পরিশ্রম করাটাই, হাঁটার আবিষ্কারক কে করে? হ্যানিম্যান। হ্যানিম্যান আগে কেউ বলেছে? ভাবুন দেখিনি, হ্যানিম্যান কি করে জাননি? আমরা পড়াশোনা করি না, জানতে পারি না। তাহলে উইদাউট অন দ্যাট অ্যাকাউন্ট সেটিং দেয়ার ওয়ার্ক অল টুগেদার অ্যাসাইড, তার মানে কি, তাদের যদি সোজা কথা, তাদের পরিশ্রম বিমুখ, তারা পরিশ্রম করাতে হবে। পরিশ্রম না করিয়ে তাদের যদি ওষুধ দাও, তুমি সারাতে পারবে না, কোনোভাবেই সারবে না। তাহলে দেখা যাচ্ছে কি যে প্রতিটি ক্ষেত্রে আমাদের বিচার বিবেচনা করে এগোতে হবে, কোনো রকম ধরা বাঁধা ছক চলবে না। এবং আমি যদি কোনো জায়গায় ফিক্সড হয়ে থাকি, সেটাও কিন্তু প্রেজুডিস। হ্যানিম্যান তো বারবার বলেছেন, ইউ শুড বি আনপ্রেজুডিস অবজারভার। চিকিৎসার ক্ষেত্রে আমি যখন খাদ্যটা বন্ধ করছি, যদি দেখি তার মুখটা কোঁচকে গেছে, আমি পুরো বন্ধ করি না। বহু পেশেন্ট আছে যেটা খেলে তার ঝামেলা করে, সেটা সে খাবেই, সেটা সে খেতে চায়। সেটা এরকম থাকে, কিছু কিছু পেশেন্ট থাকে, যেমন উট, যেমন মরুভূমিতে তার খিদে পেলে কাঁটা খায়, মুখ দিয়ে রক্ত বেরোয়, তবু সে কাঁটাই খাবে, কারণ কাঁটাটা সুস্বাদু বেশি, তা তো উপায় নেই। এরকম পেশেন্ট তো কিছু আছে, খাবেই, ও যা হবে কষ্ট সহ্য করে নেবো, না খেলে থাকা যায়, এরকম ব্যাপারটা। তার ফলে ব্যাপারটা হচ্ছে যে সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটু কনসিডার করতে হবে। ওই যে যেটা আমি বলেছি, অবস্টিনেট হওয়া যাবে না। কথাটা কি, অবস্টিনেট, আমি তাকে বাধা দেবো না, আর জোর জোর করে তাকে বাধা দেবো না, ফিক্সড করে দেবো না। একটু রিল্যাক্সড হতে হবে, একটু লজিক্যাল হতে হবে অ্যাজ এ পেশেন্ট। আর দেখুন, রোগ হিসাবে তার যেটা রেস্ট্রিকশন হবে, অ্যাজ এ পেশেন্ট হিসেবে রেস্ট্রিকশনটা মিলতেও পারে, নাও মিলতে পারে। ফলে এরকম দেখতে পাই। আরেকটা লাস্টে কথা বলি, আমাদের একটা ধারণা ছিল, এটা এখন আর ওটা নিয়ে আর বলি, হিং পুরো খেতে বারণ করতাম, এখন আর হিং নিয়ে কিছু বলি না। হ্যাঁ, কচুরি যদি প্রায় দিনই খায়, তখন ওই বাবা বাইরে তেল উল্টো পাল্টা প্রায়ই খেও না বাবা, সহ্য হয় তোমার? না না, আমার কোনো অসুবিধা হয় না। তো বাবা মায়ের সাথে খেও বাবা, একটু ভালো জিনিস দিয়ে তৈরি নয়, বাধা দিই না আমরা। তার যদি মনের যদি সঠিক পরিবর্তন হয়, তার যদি মানে মন যদি মানে হেলদি যদি হয়, তার খারাপ জিনিসের প্রতি তার লোভটাও চলে যায়। এগুলো আমরা দেখেছি, খাদ্যের অভ্যাসও পরিবর্তন হয়ে যায় আপনার ওষুধ মেডিসিন দেওয়ার পরে। এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই খাদ্যের অভ্যাসগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো তো আমাদের খেয়াল করতে হবে। এগুলো পরবর্তীকালে প্রেসক্রিপশন অনেক কাজে লাগে। এবং কি কথা বলতে বলতে কতটা হারিয়ে গেল। হম, না, মাথা থেকে বেরিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা তাহলে প্রতিটি ক্ষেত্রে ভেবে চিনতে রোগীকে আমরা অ্যাডভাইস করব। আমরা স্টিরিওটাইপ হব না, গতানুগতিক হব না, আমরা বুঝে করব। যার ক্ষেত্রে যেটা আহ, অসুবিধা, সেটাকে বাদ দেবো। যদি বুঝতে না পারি, তখন প্র্যাকটিস অফ মেডিসিনকে কিছুটা কাজে লাগাবো। কিরকম আমি ধরতে পারছি না, তখন বলবো এই খাদ্যগুলো যতটা পাওয়া যায় কম করো। তার মানে কি আমার দ্বিচারিতা হলো না? এবং এই খাদ্যগুলো কোন, একটু আমরা অনেক সময় এরকমও বলেছি আমি, দেখুন একটু পরীক্ষা করে দেখুন কোনটায় অসুবিধা হচ্ছে, একটা একটা করে পরীক্ষা করে করে দেখুন, এরকমও বলি আমি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের সোজা কথা, প্রত্যেকটি পেশেন্টকে কাটাছেঁড়া করে আমাদের তার লাইফস্টাইলটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। ডায়েট রেজিমেন্টও সেইভাবে হবে। হ্যাঁ, দুধের কথা মনে পড়লো, এক অম্বলের পেশেন্ট, অম্বলের পেশেন্ট, মারাত্মক অম্বল তার। তা সে বলে কি, আমি দুধ খেলে পরে আমার পেটে কোনো গ্যাস হয় না, কোনো অম্বল হয় না, কিছু না। কখন দুধ খান? না রাত্রিবেলায়। কেউ ডাক্তার তো বারণ করে দিয়েছে, আমার আমাশা।
ডাক্তার বলছে দুধ একদম খাওয়া যাবে না, এই নিয়ে বউয়ের সঙ্গে আমার ঝগড়া। কি বলবো বলুন, মাঝে মাঝে অনেক ঝগড়া টগড়া করে দুধ দুধ দিয়ে রুটি দিয়ে খাই। দুধ দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে না, দুধ দিয়ে রুটি খাই, আমার খুব সুন্দর হয়। আমার দুধ খেলে খুব ভালো থাকে। ওরা যখন বাপের বাড়ি যায়, আমি রাত্রিবেলা প্রতিদিনই দুধ রুটি খাই, কি সুন্দর পায়খানা, কোনো গ্যাস অম্বল কোনো কিছু নেই আমার। এমনকি যে দিনের বেলাতেও যদি আমি দুধ খাই কোনো কোনো সময়, তাতেও দেখেছি দুধ খেলে আমার হজম শক্তি খুব ভালো হয়। আমি তো অবাক হয়ে গেলাম। এবার আমাদের যে প্রেজুডিস ধারণা আছে, পেটের গন্ডগোলে দুধ চলবে না, এ তো ডাক্তাররা চোখ বুঝে বলে দেয় এখন দুধের খাবারটা রেস্ট্রিকশন করো, এটা খেও না। এটাই নাকি মডার্ন। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে এই যে দুধ আমরা ওইভাবে বারণ করি না, কারণ আমরা দেখেছি এই পেশেন্টটা যখন ইয়ে করলো, তখন আমি রেপারেটরি খুঁজতে শুরু করলাম। মিল্ক অ্যামুলেশন বলে একটা রুপিক আছে। মিল্কে অ্যাগ্রাভেশন হয়, এটা মোর অরলেস কিন্তু খুব কমন ফিচার্স, এটা আমরা পাই, প্রচুর পাই। কিন্তু দুধ খেলে পরে তার আরাম হয়, এরকম পেশেন্ট খুব কম পাওয়া যায়। সেখানে আমার যতদূর মনে পড়ছে আর্সেনিক অ্যালবাম দিয়েছিলাম পেশেন্টটাকে, পেশেন্টটা সম্পূর্ণ আরাম করে। তাহলে বোঝা যাচ্ছে কি, যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে তার খাদ্যের যে ব্যাপারগুলো আছে, আমি তাকে জোর করে কেন দুধটা বন্ধ করব না? দুধ বন্ধ করে, দুধ খেলে পরে তার এই হবে, ফ্যাটি লিভার হবে, দুধ খেলে তার কোলেস্টেরল হবে, এই যে ভাবনাগুলো, তা দুধ খেলে যদি ওইটাই হয় তাহলে সবার হয় না কেন? দুধ তো একটা কচি শিশুও খায়, তার পুষ্টির জন্য খায়। দুধ যদি এতই খারাপ হবে, তাহলে চোখ বুঝে সবার বন্ধ করে দেবো কেন? ওখানেও ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে বিচার করে দেখতে হবে যে কোনটা কি করলে কি হয়। এই যে ডাবের কথা বলি, ডাব আমরা পেটে গন্ডগোল হলে বা ইয়ে হলে পরে আমরা ডাব অনেককে খেতে বলি, আমিও বলি। আবার ডাব খেয়ে গন্ডগোল এমন লোকও বেশ কিছু পেয়েছি জীবনে, তাকে ডাব তো বলবো না। তো ফলে আমাকে আমার সমাজে ডাব সম্বন্ধে কি ধারণা হচ্ছে, এটা একটা বিশুদ্ধ জল, এটা অত্যন্ত পুষ্টিকর। মিথ্যা নয়, বিজ্ঞানীরা গবেষণা করে যেটা বলেছেন ওটা মিথ্যা নয়, কিন্তু এটা আংশিক সত্য। তাহলে মানে কি, হ্যানিম্যানের এই ইন্ডিভিজুয়ালাইজেশন বা ইন্ডিভিজুয়াল এই যে তত্ত্ব, এই স্বতন্ত্রতার যে তত্ত্ব, এর এই মাপকাঠিতে ফেললে পরে পৃথিবীর যা কিছু আছে সবই কিন্তু পরম সত্য নয়, কখনো সত্য কখনো সত্য নয়। ফলে আমরা কোনোটাকে বাধা দেবো না, কোনোটাকে আবার বেশি গ্রহণও করবো। সোজা কথা, কোনোটা প্রশ্রয় দেবো না বেশি, এটা করতেই হবে, আবার কোনোটা আমরা বাধা দেবো না, চোখ বুঝে বিচার বিবেচনা করে গ্রহণ অথবা বর্জন করব। এবং আজকে আমি এইটুকুই বললাম, একটু ব্যতিক্রমী আলোচনা। তা এটা নিয়ে কোনো সিনিয়ররা যদি থাকেন আপনারা যোগ করতে পারেন, আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব যদি আসে সেটা আমরা বলবো। আজকে আমি এখানেই শেষ করলাম। জি, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথমার্ধের আলোচনা খুব সুন্দরভাবে স্যার করলেন। আমরা সংযোজন পর্বে যাব। প্রথমে ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে। পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি যদি এই আলোচনার উপরে কিছু বলতে চান। সংযোজন করার মতন কিছু জায়গাও ফেলে রেখেছে তো, সবই এবং বিস্তৃত আলোচনা করেছে। একদম কি পয়েন্ট হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল পেশেন্ট হিসেবে আমাদের ব্যাপারটা কনসিডার করতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আছে না, যার পেটে যা হয়, যার খুবই গন্ডগোল হয় সেইটা বুঝে করতে হবে, তাকে বারণ করতে হবে। আর যা সহ্য হয়, অসুবিধা হয় না, সে খাবে। ওই মডার্ন মেডিসিনের নিয়ম হিসেবে যে ওই রোগে ওই খাওয়া যাবে না, এইগুলো আমাদের হোমিওপ্যাথিক্যালি এটা ঠিক না। আর একটা কথা হচ্ছে যে ওই হিস্ট্রিক ট্রমাকের কথা তো বললুই, হ্যাঁ, এইসব না। আর ওই যেটা একটা খুব সুন্দর কথা আমার এই জায়গাতে বলেছে আর কি, যেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক ডাক্তাররা টক খেতে দেয় না, পেঁয়াজ খেতে দেয় না, এইসব যে বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার আছে, তা এইগুলো মানার মতন কিছু নয়।
তবে দুধের ব্যাপারে শহরে যেটা আমরা দেখি, গরুর দুধ পাওয়া যায় না, প্যাকেটের দুধ। আমার সন্দেহ হয় আদৌ ওটা দুধ কিনা। সেই দুধ খেয়ে যদি গন্ডগোল হয়, আমি ওটা মিল্ক অ্যাগ্রাভেশন নেবো কিনা, এটা গন্ডগোল হয়। যে আমি বলি গরুর দুধ খেয়ে দেখো, বলে গরুর দুধে তো জল দেয়, জল দিলেও খানিকটা তো দুধ থাকে, একটু ফুটিয়ে পাঠিয়ে জলটা নয় কমিয়ে দেওয়া যেতে পারে। গরুর দুধ না হলে হবে না। যেমন আইবিএস একটা কমন কথা, মিল্ক প্রোডাক্ট, আমার যেটা বললো পেটের গন্ডগোলে, ইরিটেবল বাউল সিনড্রোমে একদম হামেশা যেটা আমরা শুনতে পাই, মিল্ক প্রোডাক্ট, মিল্ক নয় মিল্ক প্রোডাক্ট, মানে সে রসগোল্লা হোক, সে দই হোক, আর যাই হোক, আর দুধ তো ডাইরেক্ট হয়, এইগুলো খাওয়া যাবে না বলে ওরা জেনারেলাইজ করে। আমাদের কিন্তু এই জেনারেলাইজ না, আমাদের ইন্ডিভিজুয়াল। এই যে টোটাল আজকে যেটা ডায়েট রেজিমেন্টের মধ্যে হলো, এইটা হলো একদম ইন্ডিভিজুয়ালাইজেশন পেশেন্ট হিসেবে, যার যেটা অসুবিধা হয় সেটা বুঝে করতে হয়। তবে একটা জিনিস হচ্ছে, যাদের ওই ডায়াবেটিক পেশেন্টের, ওইটা আবার এত রেস্ট্রিকশন করলে হয় না, ওদের একটা ক্যালোরির একটা ব্যাপারটা আছে, তো ওইটা একটু বোঝাতে হয়। বা কখনো কখনো কিন্তু ওই যে হাই ক্যালোরিক ডায়েট, যেমন ফ্যাট ফুড, রিচ ফুড গুলো, এবং ডাইরেক্ট সুগার কন্টেন্ট ডায়েট, এটা না দেওয়াই ভালো, এটা তাই মনে হয় আর কি। আমি এরকম ছেড়ে রেখে দিয়ে একটা খুব ডায়াবেটিক গ্যাংগ্রিন, আমি কিন্তু কিছু করতে পারিনি, পেশেন্টটা আলটিমেটলি কিন্তু এক্সপায়ার্ড করেছে। এইটুকুই, ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আছেন আব্দুল হালিম রিপন স্যার। আপনি আজকের আলোচনার উপর যদি কিছু বলতে চান তাহলে বলুন। আব্দুল হালিম রিপন স্যার। জি, আসসালামু আলাইকুম। রুমের মধ্যে যারা আছেন সকলকেই সালাম এবং শুভেচ্ছা। সাগর ভাই, অনেকদিন পরে আপনাদের ভয়েস শুনলাম। আজকে অনেকদিন পরে একটা ক্লাসও নিলাম, এই আর কি। তো ক্লাস শেষে খেতে বসেই আমি আপনার আবেদন পেয়ে ঢুকলাম। ঢুকেই মানে আল্লাহর কি মেহেরবানি যে অসাধারণ একটা বিষয়ের বেশ কিছু কথা শুনলাম অমরনাথ স্যারের কাছ থেকে। কৃতজ্ঞতা স্যারের প্রতি যে আমাদের অ্যালোপ্যাথি বা অন্যান্য প্যাথির জায়গাটায় জেনারেলাইজেশন করে খাবার ক্ষেত্রে, আর এই জায়গায় আমরা হোমিওপ্যাথির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজেশনের কাজটা করি। এখানে বেশি কিছু বলার নাই, স্যার খুব চমৎকার ভাবে বলছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি আমার একটা পেশেন্টের কথা বলি। এই যে দেখা যায় যে স্যার যে দুধের কথা বললেন, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বলে কি, দুধ আপনি খাবেন কিভাবে, একেবারে পাতলা করে, পানি ওর মধ্যে পানি মিশিয়ে খাবেন। ধরেন যে আপনার গরুর বান থেকে আপনি হাফ লিটার গরুর দুধ নামাইছেন, তার মধ্যে 1 লিটার পানি দেন, জাল দিয়ে ওইটারে 1 লিটার করেন, তারপরে খান। কারণ দুধ হজম হতে শরীরে অনেক সময় নেয়, অন্যান্য খাবারের চেয়ে দুধ হজম হইতে সবচেয়ে বেশি সময় নেয়। আর দুধ এমন একটা খাবার যার মধ্যে সমস্ত প্রকার খাদ্যগুণ আছে। আমরা যে 6 প্রকারের খাদ্যগুণের কথা বলি, মিনারেল, ফ্যাট, লবণ, যা বলেন, সল্ট থেকে শুরু করে সব পাওয়া যায় দুধের ভিতরে। তো এমন একটি খাদ্য আইবিএস এর ক্ষেত্রেও মানে গদবাধাভাবেই ডাক্তাররা নিষেধ করে দেয় যে আইবিএস এর রোগীরা খাবে না। আমি একটা খুব মানে অবাক করা এক পেশেন্ট পেয়েছিলাম জীবনে, হার্টের পেশেন্ট। এই ভদ্রলোক, ডাক্তাররা বলছে যে সিগারেট খাওয়া যাবে না, তো তিনি সিগারেট যতবারই সিগারেট ছেড়ে দেওয়ার জন্য সে চেষ্টা করে এবং সিগারেট ছেড়ে দেওয়ার 2 থেকে 3 দিনের মাথায় সে চরম রকমের অসুস্থ হয়ে ওঠে এবং সে বাধ্য হয়েই আবার সিগারেট টান দেয় এবং সে ভালো বোধ করে। আমি খুব অবাক হয়েছিলাম এই পেশেন্টটা দেখে। তখন আমি এই পেশেন্টরে ক্যালাডিয়াম নামক ওষুধ দিয়েছিলাম এবং সেই রোগী আজও ভালো আছে। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। এ পর্যায়ে ডেকে নিব ডক্টর স্বপন বুড়ে স্যারকে। স্বপন বুড়ে স্যার, আজকের আলোচনার উপরে যদি আপনি কিছু বলেন। হ্যালো,
জি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। এটা যে সবাই তো বলেই গেল যে ইন্ডিভিজুয়ালাইজেশন, স্বাতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্রতার উপরে তার ডায়েট নির্ভর করবে, এটা ধ্রুব সত্য। তবে যেটা ওই ডায়াবেটিসের কথা এলো, সেখানে আমি যদি কার্বোহাইড্রেট বেশি করে দিই, তার সেখানে কিন্তু সমস্যা আছে। কিন্তু বডির, আমার সেই মাপটা এই মুহূর্তে মনে নেই, যেটা বলা হয় পার কেজি অফ বডি ওয়েটে, সেখানেও প্রোটিনের একটা পার্সেন্টেজ থাকবে, ফ্যাট থাকবে এবং কার্বোহাইড্রেট, সেইটা যেন কখনো হ্যাম্পার না হয়। তাহলে কি হবে, অপুষ্টির শিকার হবে এবং তার ইমিউনিটি ডেভিয়েট করবে এবং আলটিমেটলি কিন্তু সে রোগী হিসেবে খুব খারাপ পর্যায়ে যাবে। সেই জন্য আমি দেখবো তাকে কি করতে হবে, আমি কেমন ভাবে কতটা কন্ট্রোল করব। আর তারপরে যেটা ওই যে কেসগুলো উঠে এলো, যেমন সে লবণ খাওয়ার জন্য কান্না জুড়ে দিল, আমরা ডায়েটিংটা এমন ভাবে করবো না যেটা তার মেন্টালি হার্ট করে। তাকে বোঝাতে হবে যে ডায়েটিংটা এটা এই জন্য দরকার, এবং তাকে সেটাকে ইনসিস্ট করলে সে স্বতঃস্ফূর্তভাবে অনেকটা ছাড়বে। কিন্তু কখনো সেটাকে আমরা প্রেশার করতে পারি না, যেটা কিনা অবস্টিনেট ইনসিস্টেন্স বলেছেন, মানে অনর্জের, এই যে করতেই হবে এটা না। আমাকে পেশেন্টকে, এইখানেও কিন্তু সেই কাউন্সিলিং এর প্রশ্নটা আসে। ডায়েটটাকে ঠিক করে দিতে গেলেও কিন্তু কাউন্সিলিং করতে হয়, আমাকে তাকে কনভিন্স করাতে হবে, সেও রিয়েলাইজ করুক, আর সে রিয়েলাইজ করানোর দায়িত্বটা আমার। তাহলে কিন্তু অনেকটা কাজ হবে, এইটুকু আমার বিশ্বাস, এবং আমি দেখেওছি। ধন্যবাদ স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 39তম পাঠ শেষ হলো শরীফ মাইজুমের। আজকের এই আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সম্মানিত স্যারদের প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই, আপনি আর কিছু বলবেন? না, আমি আর কিছু বলবো না। জি, তাহলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমাদের আলোচনা এখানেই সমাপ্তি করে দিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। Button ko na lang